দেখছেন এটিএন নিউজ। প্রিয় দর্শক, প্রতিদিন অনেক সংবাদের জন্ম হয়। কিছু ঘটে, কিছু আমরা অনুসন্ধান করে বের করি। দিনের সে সকল বাছাই করা সংবাদগুলো নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন আজকের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি উজমা হাসান। জানিয়ে দিব আজকের শীর্ষ সংবাদের শিরোনামগুলো। কোটার প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে বেসরকারি ছাড়া সব নিয়োগে। পরীক্ষামূলকভাবে চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা, কাল পরশু 10টা থেকে 5টা কারফিউ শিথিল। তারেক রহমান ও গোলাম পরোয়ারের নির্দেশেই ধ্বংসযজ্ঞ, দাবি গোয়েন্দা প্রধানের। বাড্ডা, রামপুরা, উত্তরা, মোহাম্মদপুর নগরীর পথে পথে ধ্বংসের ক্ষতচিহ্ন। আত্মসমর্পণ করেছেন নরসিংদী কারাগার থেকে পালানো শতাধিক কয়েদি। এবং 5 দিনে শুধু সফটওয়্যার রপ্তানি ও ফ্রিল্যান্সিংয়ে ক্ষতি 500 কোটি টাকা, জানালেন ব্যবসায়ীরা। এবারে বিস্তারিত। আপিল বিভাগের রায়ের আলোকেই মঙ্গলবার সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই কোটা পদ্ধতি কার্যকর হবে। সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারির বিষয়টি জানাতে মঙ্গলবার দুপুরে গুলশানে আইনমন্ত্রী আনিসুল হকের বাসায় এই সংবাদ সম্মেলনে একসাথে আইনমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। আপনারা জিজ্ঞেস করেছিলেন এই প্রজ্ঞাপন কবে জারি হবে। আমি আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বলেছিলাম মঙ্গলবারে জারি হবে। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে চাই যে আমরা আমাদের কথা রেখেছি, এই প্রজ্ঞাপন জারি হয়েছে। আইনমন্ত্রী সময় জানান, মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা কোটা 5%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ 1% এবং 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা থাকছে। নবম থেকে 20 গ্রেড পর্যন্ত সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির ক্ষেত্রে এই কোটা পদ্ধতি কার্যকর হবে। কোটা পূর্ণ না হলে নিয়োগ হবে মেধার ভিত্তিতে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 5%। এ সময় শিক্ষার্থীদের আবারও লেখাপড়ায় ফিরে যাবার আহ্বান জানান তিনি। মামলা ব্যাপারে ওনাদের বক্তব্য আছে, আমি এইটা বলতে পারি যে, এবং আপনাদের মাধ্যমে আই এম ট্রাইং টু রিচ আউট টু দেম, সেটা হচ্ছে যে মামলার তথ্যাদি যদি ওনারা আমাদেরকে দেন, সাধারণ ছাত্রছাত্রী যারা এই কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। প্রশ্ন ছিল, এরই মধ্যে যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশ নিয়েছেন কিংবা চাকরির জন্য আবেদন করেছেন, তাদের ক্ষেত্রেও কি এই একই বিধান প্রযোজ্য হবে? এই প্রজ্ঞাপনে পরিষ্কার বলা আছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে। আমার মনে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী আছেন এখানে, এই শেষ লাইনটা গুরুত্ব দিয়ে দেখেন। জামায়াত বিএনপির বহুদিনের পরিকল্পনা থেকেই গত কয়েকদিনের সহিংসতা বলে এ সময় দাবি করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী, এবং প্রতিটি হতাহতের ঘটনার জন্য আমরা নিন্দা জানাই, দুঃখ প্রকাশ করি এবং বিচার করে প্রত্যেককে, সে যেই হোক, বিচারের করে সাজার আওতায় আনা হবে। দাবি মানার পর আবারও পরিস্থিতি খারাপ করার অপচেষ্টা হলে কঠোর হাতে তা দমনের সতর্ক বার্তাও দেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই 4 সদস্য। যদি অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে, সেটার ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।
এই সংকটের সময় নিম্নবিত্ত গরিব ও খেটে খাওয়া মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়াতে আওয়ামী লীগের নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার এক বিবৃতিতে এমন আহ্বান জানান তিনি। বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনা প্রবাহ ও কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে সারা দেশে সাধারণ মানুষের জীবন অচল হয়ে পড়ে। পাশাপাশি বিএনপি জামায়াতের সহিংসতা রোধ করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দেশে কারফিউ জারি করা হয়। এর ফলে নিম্নবিত্ত মানুষের জীবন জীবিকা সাময়িকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়াতে আওয়ামী লীগের নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 5 দিন পর বাংলাদেশ উন্মুক্ত হলো বিশ্বের ভার্চুয়াল দুনিয়ায়। চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট। তবে কবে চালু হবে মোবাইল ডাটা, কতদিন বন্ধ থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যম, এসব প্রশ্নের উত্তর মেলেনি এখনো। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। কারণ বাজার মিডিয়াপাড়ার কোনো কম্পিউটার বা স্মার্টফোনে শেষ ইন্টারনেটের দেখা মিলেছিল 19 জুলাই। এরপর যেন অন্ধকার প্রযুক্তি দুনিয়া। অবশেষে মঙ্গলবার রাত 8:30টার পর পাওয়া গেল ইন্টারনেটে গুগলের দেখা। একে একে উন্মুক্ত হলো বিশ্ব গণমাধ্যম। ছাত্রীদের পক্ষেই ছিলেন এবং এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁয়ে বিটিআরসি ভবনে আয়োজিত এক তাৎক্ষণিক ব্রিফিংয়ে ইন্টারনেট চালুর এই সুখবরটি দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি জানান, শুরুতেই বিদ্যুৎ, গ্যাস সহ জরুরি পরিষেবাগুলোর ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হয়েছে। তারও আগে সংযোগ পেয়েছে বেসরকারি বিমান চলাচল সেবার এয়ারলাইন্সগুলো। রপ্তানিমুখী বাণিজ্যিক এলাকা, ব্যাংকিং এলাকা, কূটনৈতিক এলাকা এবং সংবাদ মাধ্যমের অধ্যুষিত এলাকা, সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা পরীক্ষামূলক দ্রুত আমরা ব্রডব্যান্ড চালু করছি। আর তারপরে কিন্তু আমরা খুব দ্রুত আরও এক্সপ্যান্ড করব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে হয়তো আমরা সম্পূর্ণ ব্রডব্যান্ড খুলে দেওয়ার পরেও কিন্তু কিছু এলাকায় হয়তো কেবল আবার পুনঃস্থাপন করতে হবে। তো সেগুলো আইএসপি গুলো তারা এগুলো সার্ভে করছে। তবে কবে নাগাদ মোবাইল ডাটা চালু হবে মঙ্গলবার সন্ধ্যায় তা নিশ্চিত করতে পারেননি আইসিটি প্রতিমন্ত্রী। ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো চালুর বিষয়েও কোনো সুখবর নেই তার কাছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি এখন আমি নিশ্চিত বলতে পারছি না যে কতটুকু আমরা আসলে কতটুকু এটাকে অ্যালাউ করতে পারবো বা কতটুকু আমরা এটা পুনঃস্থাপন করতে পারবো। সে সঙ্গে প্রতিমন্ত্রী জানান, অন্যান্য সেবা ও বাণিজ্যিক খাতেও চাহিদা অনুযায়ী দ্রুত চালু করা হবে ব্রডব্যান্ড। আর চাহিদার আবেদন জমা দিতে হবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির প্রকৌশল ও অপারেশনস বিভাগের মহাপরিচালক বরাবর। ইউটিলিটি সার্ভিসও আমাদের প্রায়োরিটিতে আছে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। রাজধানী ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে আগামীকাল ও পরশু সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অন্য জেলাগুলোর সিদ্ধান্ত নেবেন স্থানীয় জেলা প্রশাসকরা। এদিকে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, আগামীকাল ও পরশু এই 2 দিন সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিস আদালতে কার্যক্রম চলবে। লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশেই দেশজুড়ে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। বিএনপি ও জামায়াতের কেন্দ্রীয় কয়েক ডজন নেতা সহ 150 জনকে গ্রেপ্তারের পর এমন দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান হারুনুর রশিদ দাবি করেছেন, তারেক রহমান ও জামায়াত নেতারা যে নাশকতার নির্দেশ দিয়েছেন তার সুনির্দিষ্ট প্রমাণ আছে। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশজুড়ে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ ব্যাপক তাণ্ডব লীলার নির্দেশ দিয়েছেন লন্ডনে পালিয়ে থাকা তারেক রহমান। তারেক জিয়ার কাছ থেকে সরাসরি তথ্যটি আসতো, তার নাম হলো তরিকুল ইসলাম তেনজিন, সে সহদপ্তর, এবং তারেক সরাসরি লন্ডন থেকে তাকে আমরা যখন তার তথ্য নিতে গেলাম দেখলাম সেই তারেক জিয়ার পক্ষ থেকে সবাইকে বলছে যে যদি তোমরা কাজ না করো তা হাতে ছুরি দিয়ে তোমরা চলে যাও এবং তোমাদের যেভাবেই হোক এই সরকারকে হটাতে হবে।
দেশব্যাপী সহিংসতার ঘটনায় এ পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, সাইফুল ইসলাম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, নাসির উদ্দিন অসীম, রফিকুল ইসলাম মজনু, তারেক রহমানের এপিএস, তেনজিন সহ 150 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। তাদের সঙ্গে এই আন্দোলনে তারেক রহমানের নির্দেশ দেওয়ার সমস্ত তথ্য প্রমাণ গোয়েন্দাদের কাছে আছে বলেও দাবি করেন এই কর্মকর্তা। লন্ডন থেকে তারেক জিয়ার নির্দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের জামাত শিবিরের একটি গ্রুপ তারা ঢাকা শহরে বিভিন্ন জায়গা, বিশেষ করে পুলিশের উপরে তারা ধ্বংস চালায় এবং কয়েকজন পুলিশকে তারা হত্যা করে। মোবাইল ফোন, মেসেজ এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে আমরা যেটা পেয়েছি যে বিএনপির বিশেষ করে লন্ডনের তারেক জিয়া এবং বিএনপির অনেক সিনিয়র নেতাদের নির্দেশে এবং ইসলামী যে ছাত্র শিবির তাদের যে নেতা গোলাম পারোয়া তাদের নির্দেশে তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা এই হত্যা ধ্বংসলীলা চালায়। রাজধানীতে এ পর্যন্ত 38টি মামলায় 1117 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটাকে তারা অকার্য করা তাদের প্ল্যান ছিল। সাবির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। আজকে শীর্ষ সংবাদে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, এরপর আরো যা থাকছে। আত্মসমর্পণ করেছেন নরসিংদী কারাগার থেকে পালানো শতাধিক কয়েদি। 5 দিনে শুধু সফটওয়্যার রপ্তানি ও ফ্রিল্যান্সিং এ ক্ষতি 500 কোটি টাকা, জানালেন ব্যবসায়ীরা। বিরতির পর আজকের শীর্ষ সংবাদে সবাইকে আবারও স্বাগত। বাড্ডা থেকে রামপুরা সড়ক, সহিংসতার ক্ষত চিহ্ন চারিদিকে। কোথাও আগুনে পোড়া যানবাহন, কোথাও বা সরকারি বেসরকারি স্থাপনার ধ্বংসাবশেষ। বাদ যায়নি সবুজ গাছও। আবুল কালাম আজাদের রিপোর্ট। ধ্বংসলীলার ক্ষত মুছে যায়নি এখনো রাজধানীর মালিবাগ আবুল হোটেলের সামনে থেকে রামপুরা সড়কে। বিভিন্ন জায়গায় সড়ক বিভাজকে থাকা লোহার রেলিং উপড়ে ফেলা হয়েছে, ভাঙা রেলিং খুলে নেওয়া হয়েছে পাত। 10-15 কেজি ওজনের এক একটি রেলিং সরাতে বেশ খাটাখাটুনি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের। অনেক কষ্ট হইতেছে, এটা আইল্যান্ডে অনেক কাজ করতেছি, কাজ করি নাই, এখন প্রথম আইল্যান্ড ভাঙ্গা ফালাইছে। এগুলো হচ্ছে আইল্যান্ড, এটি উঠাইতে অনেক কষ্ট হচ্ছে, কমসে কম একটা 10 কেজি 15 কেজি করে। পূর্ব হাজিপাড়া পলাশবাগ সড়ক থেকে ডালপালা সরিয়ে নেওয়া হলেও রয়ে গেছে চিহ্ন। সড়ক বিভাজকের উপর গাছের শিকড় উপড়ানো, কোথাও বা পড়ে আছে অংশবিশেষ। পুড়ে অঙ্গার হয়ে যাওয়া পুলিশের এই পিকআপ ভ্যানটি পড়ে আছে পূর্ব হাজিপাড়া সড়কে। যেভাবে নাশকতা সৃষ্টি করছে, এই নাশকতা মোটেই কাম্য ছিল না। এর একটু সামনেই রামপুরা বিটিভি ভবন, যার ফটকের সামনে আগুনে পোড়া সিএনজি অটোরিকশা, সহিংসতার দগদগে স্মৃতি। রামপুরা ব্রিজের কাছে ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়েও আগুন দেয়া হয়। এর ভেতরে তছনছ সব আসবাবপত্র। উত্তর বাড্ডায় 6তলা একটি আবাসিক হোটেল, হামলা হয়েছে এখানেও। পুড়িয়ে দেয়া হয় প্রায় সবগুলো কক্ষের জিনিসপত্র। পুলিশ নাকি আমাদের ছাদ থেকে আর কি গুলি করে, এটা ওরা সন্দেহ করে উস্কানিমূলক আমাদের মনে করেন এই ধ্বংসলীলাটা করে। আমরা কোনো রকম আমাদের জানটা বাঁচাইছি পিছনের দরজা দিয়া। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। আজকে শীর্ষ সংবাদে আবারও নিচ্ছি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবার স্বাগত। নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া শতাধিক কয়েদি আত্মসমর্পণ করেছেন। সাময়িক বরখাস্ত করা হয়েছে জেল সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে। এদিকে মঙ্গলবার নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের মাধ্যমে শান্তি শৃঙ্খলা ফিরলেই কারফিউ তুলে নেওয়া হবে। নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 19 জুলাই বিকেলে নাশকতাকারীরা নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। পালিয়ে যায় 9 জঙ্গি সহ 826 কারাবন্দী। লুট হয় জেলখানার 85টি আগ্নেয়াস্ত্র, 8000 রাউন্ডের বেশি গুলি ও জেল তহবিলের 18 লাখ টাকা। পরে পলাতক 23 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া শতাধিক কয়েদি ফিরে আসেন আত্মসমর্পণ করতে।
বেলা 11টার দিকে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে উপস্থিত হন তারা। পরিস্থিতির কারণে সেদিন বের হতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তারা। সাইডে বেডে থাই আমরা, মানে আমাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, আমরা এখন কষ্ট করি, আত্মসন করছি যে আমরা যাইতাম না ফলাইয়া। আমরা তো কোর্ট সারেন্ডার করতে পারবো না, অথবা দেখা যায় আমরা যদি আমাদের একটা ব্যবস্থা করে দেয় তাহলে মনে করেন আমাদের জন্য একটা ভালো হতো। সব আসামি চলে গেছে, কিন্তু আমরা 4 জন আসামি যাই নাই। আমরা জেলা সুপার এবং ডিপটি স্যারের সাথে কথা এবং বইলা পরামর্শ নিয়ে তখন বলছে আমরা আতঙ্কে আছি, আমাদের কোনো নিরাপত্তা নাই, তোমরা আপাতত চলে যাও, পরে আমরা যখন ডাকবো তখন আইসো বেরো। সাধারণ মানুষেরও অভিমত, দুষ্কৃতিকারীরা এই সুযোগকে কাজে লাগিয়েছেন। 3 জন আইছিল এখানে, তো আমরাও দিয়ে গেলাম, বাবা তোমরা তো এখান থেকে যাইতে পারো। কেন যাব আমরা যদি যাই আবার আমাদের ধরে নিয়ে আসবে, তো এখানে থাকবো, সরকার যে কোনো একটা আবর্জনা করবে আমাদের, তো আমরা চলে যাব। মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, দেশে চিরুনি অভিযান চলছে। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের মাধ্যমে শান্তি শৃঙ্খলা ফিরলেই কারফিউ তুলে নেওয়া হবে। দেশকে একটা বিপর্যস্ত পর্যায়ে নেওয়ার জন্য, আমরা যে দেশটা এগিয়ে গিয়েছি সেইখানে বাধা সৃষ্টি করার জন্য এই সমস্ত আক্রমণ। কারফিউ হলে আপনাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে, আপনার 2-1 দিন ধৈর্য ধরুন। আমরা অবশ্যই এই দুষ্কৃতিকারীদের, এই রাষ্ট্রদ্রোহী ব্যক্তিদেরকে, যারা রাষ্ট্রের বিরুদ্ধে আজকে যুদ্ধ ঘোষণা করেছে, তাদেরকে আমরা শনাক্ত করে তাদের ধরে আমরা একটা শান্তির পরিবেশ সৃষ্টি হলেই আমরা সবকিছু আবার উজ্জ্ব করে দেব। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। গত 5 দিনে শুধু সফটওয়্যার রপ্তানি ও ফ্রিল্যান্সিং খাতে ক্ষতির পরিমাণ 500 কোটি টাকার বেশি বলে জানিয়েছেন সফটওয়্যার ও আইটি এনাবেল খাতের ব্যবসায়ীরা। সরকারি বেসরকারি ইন্টারনেট অবকাঠামো ধ্বংসকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন তারা। বিকেলে ঢাকার একটি হোটেলে আয়োজিত বৈঠক শেষে সফটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ এসব দাবি তুলে ধরেন। তিনি বলেন, সময় মতো অর্ডার সরবরাহ করতে না পারায় ইতোমধ্যে বহু ফ্রিল্যান্সার কাজ হারিয়েছেন। বিদেশি ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে আস্থার সংকট, ফলে নিশ্চিতভাবেই কাজ হারাবেন আরও অনেক মানুষ। আজকে শীর্ষ সংবাদে পর্যন্তই। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোটার প্রজ্ঞাপন জারি কার্যকর হবে বেসরকারি ছাড়া সব নিয়োগে। পরীক্ষামূলকভাবে চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। কাল পরশু 10টা থেকে 5টা কারফিউ শিথিল। তারেক রহমান ও গোলাম পরোয়ারের নির্দেশেই ধ্বংসযোগ্য, দাবি গোয়েন্দা প্রধানের। বাড্ডা, রামপুরা, উত্তরা, মোহাম্মদপুর নগরীর পথে পথে ধ্বংসের ক্ষতচিহ্ন। আত্মসমর্পণ করেছেন নরসিংদী কারাগার থেকে পালানো শতাধিক কয়েদি। এবং 5 দিনে শুধু সফটওয়্যার রপ্তানি ও ফ্রিল্যান্সিং এ ক্ষতি 500 কোটি টাকা, জানালেন ব্যবসায়ীরা। এই ছিল আজকের শীর্ষ সংবাদ। কাল আবারও দেখা হবে একই সময়। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।